হ্যালো বন্ধুরা, ইকোসিস্টেম যে চ্যাপ্টারটি আছে এটা তার থার্ড ভিডিও। তো এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকে যে টপিক সেটা হলো এনার্জি ফ্লো বা শক্তি কিভাবে একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে যায়, তার কী কী বৈশিষ্ট্য সেগুলো পড়ানো হবে। তো তার আগে এর আগের ভিডিওতে একটা পার্ট ছুটে গেছিলো, সেটা একবার পড়ে দিই। এই যে ছবিটা আছে, এই ছবিটা তো কি তেমন কিছুই নেই, যেগুলো পড়েছিলাম ওগুলোই জাস্ট একটা ছবির আকারে দেওয়া আছে। যে এখানে কি আছে, যে একটা সবুজ পাতা যেটা গাছ থেকে হচ্ছে, এটা কি একটা ডেড টিটাস, এটা একটা ডেড টিটাস, একটা সবুজ পাতা। সাম আর ইটেন বাই ইনসেক্ট অ্যান্ড আদার অ্যানিমালস, নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি এন্টার ফুড ওয়েব। তো ইনসেক্ট এবং অন্যান্য প্রাণীরা একে খাবার খেলো, একে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করলো এবং এই নিউট্রিয়েন্টস এবং এনার্জিটাকে এই ফুড ওয়েভের মধ্যে প্রবেশ করলো। এই যে এখানে দেখা যাচ্ছে আর্থম, আর্থম ডেড টিটাসকে ভাঙবে। সাম নিউট্রিয়েন্টস লিচ ইন্টু সয়েল বাই কেমিক্যাল অ্যাকশন, তারপর লিচিংয়ের মাধ্যমে কিছুটা নিউট্রিয়েন্টস গেল নিচের দিকে সয়েল, তারপর সেখানে সেটা আবার ডিকম্পোজ হলো আর্থমের দ্বারা, দিয়ে ব্যাকটেরিয়া, সয়েল মাইটস, ফাঞ্জা ইত্যাদির দ্বারা সেটা আবার ডিকম্পোজিশন হলো, দিয়ে এইরকম আকার ধারণ করলো, একটা পাতা এরকম আকার ধারণ করলো। লিভ পার্সিয়ালি কনজিউমড বাই ডিকম্পোজার সাচ আস ফাঞ্জাই অ্যান্ড ব্যাকটেরিয়া, দে বিগিন টু লস ফ্রম অ্যান্ড বিকাম লিটার। এইভাবে তারা ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদির দ্বারা ডিকম্পোজড হয়ে বা বিয়োজিত হয়ে এই যে লিটার বা তরল পদার্থে পরিণত হলো। তারপর এটা এই তরল পদার্থ থেকে যে খনিজ লবণগুলো আলাদা হয়ে গিয়ে সেখানে আবার গাছ তাদেরকে গ্রহণ করলো খাদ্য হিসাবে। তো এই যে ছবিটা যেটা পড়েছিলাম সেটাই দেওয়া আছে, আর কিছুই নেই। তো একবার দেখে নেবে ছবিটা। তো আজকের পার্টটা শুরু করা যাক। এনার্জি ফ্লো। এক্সেপ্ট ফর দ্য ডিপ সি হাইড্রোথার্মাল ইকোসিস্টেম, সান ইজ দ্য অনলি সোর্স অফ এনার্জি ফর অল ইকোসিস্টেম অন আর্থ। তো গভীর সমুদ্রে যে ইকোসিস্টেমটা থাকে, একেবারে গভীর সমুদ্র থেকে 500 মিটার বা তারও বেশি যে গভীরতা, সেখানকার ইকোসিস্টেম ছাড়া পুরো বিশ্বজগতে যত ইকোসিস্টেম আছে তার প্রত্যেকের শক্তির মেন উৎস হচ্ছে কি সূর্য। অফ দ্য ইনসিডেন্ট সোলার রেডিয়েশন, লেস দ্যান 50% অফ ইট ইজ ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। যে কোনো একটা গাছের পাতার ওপর যতটা সূর্যরশ্মি পড়ে, তার 50%-এরও কম সূর্যরশ্মি সালোক সংশ্লেষের জন্য কার্যকরী বা ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, পিএআর। তাহলে যতটা সূর্যরশ্মি পড়ছে তার 50%-এরও কম সালোক সংশ্লেষের জন্য উপযুক্ত। উই নো দ্যাট প্ল্যান্টস অ্যান্ড photosynthetic bacteria autotrophs fix sun's radiant energy to make food from simple inorganic materials. তো সালোক সংশ্লেষ চ্যাপ্টারে আমরা জেনেছি যে উদ্ভিদ এবং কিছু কিছু ব্যাকটেরিয়া যারা সালোক সংশ্লেষ করতে পারে, যারা স্বভোজী, তারা কি করে এই সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে জল এবং খনিজ লবণ এবং কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত অজৈব উপাদানের সাহায্যে কি করে খাবার তৈরি করে। Plant capture only 2 to 10% of the PAR, and this small amount of energy is sustains the entire living world. তো উদ্ভিদ কি করে, যে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশনেরও 2 থেকে 10% যে এনার্জি আছে সোলার এনার্জি, সেটাকে ক্যাপচার করে, ধারণ করে এবং সেটা থেকেই খাদ্য তৈরি করে। এবং এই পুরো খাবারের ওপর পুরো বিশ্বজগৎ নির্ভরশীল, কেননা উদ্ভিদ ছাড়া অন্য কেউ তার খাবার তৈরি করতে পারে না। তো তাই পুরো বিশ্বজগৎ, ফার্স্ট ট্রপিক লেভেল, সেকেন্ড ট্রপিক লেভেল, থার্ড ট্রপিক লেভেল, যত ট্রপিক লেভেলের জীব আছে সমস্ত কিন্তু এই খাদ্যের ওপরে নির্ভরশীল। কিন্তু এই খাদ্যের মেন উৎস কি সূর্য। সূর্যের মধ্যে কি 50%-এরও কম হচ্ছে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, আর সেই পিএআর এর মধ্যে আবার 2 থেকে 10% যেটা উদ্ভিদ কাজে লাগায় খাদ্য তৈরির জন্য। তাহলে সূর্যের রশ্মির কতটুকু পরিমাণ কাজে লাগিয়ে এত পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে কাজে খাওয়ার যোগান দেওয়া হচ্ছে। So it is very important to know how the solar energy captured by plant flows through different organism of an ecosystem. তাই এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন যে এই সূর্য রশ্মিটা যেটা প্ল্যান্ট ক্যাপচার করছে খাদ্য তৈরির জন্য, সেটা কীভাবে একটা ট্রপিক লেভেল থেকে আর একটা ট্রপিক লেভেলে বিভিন্ন রকমের জীবের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। All organisms are dependent for their food on producer, either directly or indirectly. সমস্ত জীব তাদের খাবারের জন্য
প্রডিউসার এর ওপর নির্ভরশীল। সে ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে, সরাসরি হতে পারে বা পরোক্ষভাবে হতে পারে। সবাই কিন্তু খাবারের জন্য প্রডিউসার, উৎপাদক অর্থাৎ যারা খাদ্য তৈরি করতে পারে, সেটা উদ্ভিদ, কিছু 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 ছোটো ছোটো ব্যাকটেরিয়া, তাদের ওপর নির্ভরশীল। So you find a unidirectional flow of energy from the sun to producer and then to consumer. তো তাই কি যে এনার্জি বা শক্তির ফ্লোটা একমুখী, এটা আমরা আগেও পড়েছি যে সূর্য থেকে প্রডিউসারের দিকে যায় বা উৎপাদকের দিকে, আর প্রডিউসার থেকে পরবর্তীকালে অন্যান্য কনজিউমার্সের দিকে। কনজিউমার্স বলতে যারা প্রডিউসারদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। ইজ দিস ইন কিপিং উইথ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? এটা কি থার্মোডাইনামিক্সের ফার্স্ট লকে ফলো করে? হ্যাঁ, অবশ্যই করে। ফার্দার, ইকোসিস্টেম আর নট এক্সেম্পট ফ্রম দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, এটা কিন্তু থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ের বিরুদ্ধচারণও করে না, এটাকেও মেনে চলে। দে নিড এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ এনার্জি টু সিনথেসাইজ দ্য মলিকুলস দে রিকোয়ার। তো কি যে এই যে ইকোসিস্টেম, তাদের সর্বদা এনার্জি সাপ্লাই করতে হয়, শক্তি বাইরে থেকে প্রদান করতে হয় তাদের জন্য যে সমস্ত মলিকুল দরকার প্রডিউসাররা যে খাদ্য তৈরি করছে তা তৈরি করার জন্য। টু কাউন্টারঅ্যাক্ট দ্য ইউনিভার্সাল টেন্ডেন্সি টুয়ার্ড ইনক্রিজিং ডিসঅর্ডারলিনেস। যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে এন্ট্রপি আছে, যে বিশৃঙ্খলা আছে, সেটা কি বৃদ্ধি পাচ্ছে। তো তার সঙ্গে সাম্যতা বজায় রাখার জন্য কি করা হয়, যে কোনো বাস্তুতন্ত্রে সর্বদা শক্তির প্রদান করা হয়, সেই শক্তিটা সূর্য থেকে আসছে। তো এভাবে এটা সেকেন্ড লকেও মেনে চলছে, থার্মোডাইনামিক্সের সেকেন্ড লকেও মেনে চলছে, তাপগতিবিদ্যার সেকেন্ড লকেও মেনে চলছে। দ্য গ্রিন প্ল্যান্ট ইন দ্য ইকোসিস্টেম আর কল্ড প্রডিউসার। ইন এ টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম মেজর প্রডিউসার আর হার্বিসিয়াস অ্যান্ড উডি প্ল্যান্টস। Likewise, producer in an aquatic ecosystem are various species like phytoplankton, algae and higher plants. তো এখানে প্রডিউসার বিষয়ে বলা আছে যে প্রডিউসারের কি, তারপর প্রডিউসারের এক্সাম্পল দেওয়া আছে যে সাধারণত যারা সবুজ উদ্ভিদ যাদের মধ্যে ক্লোরোফিল থাকে ইকোসিস্টেমে, তারাই উৎপাদকের ভূমিকা পালন করে। যদি টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে মেজর প্রডিউসার হচ্ছে হার্বেসিয়াস এবং উডি প্ল্যান্ট, যে ছোটো ছোটো ঝোপ আকারের যে গাছ থাকে বা কাস্টলো গাছ থাকে, সেগুলো কিন্তু এই উৎপাদকের কাজ করে থাকে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে। আর যদি সেটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে প্রডিউসারের ভূমিকা পালন করে কারা, ফাইটোপ্ল্যাঙ্কটন, কিছু অ্যালগি বা শৈবাল, আর হায়ার প্ল্যান্ট, কিছু উঁচু শ্রেণীর উদ্ভিদ যেমন কেল্পস। তো এখানে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, তারপর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, কোন ইকোসিস্টেমে প্রডিউসার কী কী কাজ, সেগুলো এক্সাম্পল দেওয়া আছে। You have read about the food chain and food web that exist in nature. Food chain, food web বিষয়ে আমরা ছোটতে পড়েছি। Starting from the plants or producer, food chain or rather webs are formed such that an animal feed on a plant or on another animal and in turn is food for another. তো ফুড চেন এবং ফুড ওয়েব যেটা কি, সেটা আমাদের একটা বেসিক ধারণা আছে, ছোটো ক্লাসে পড়েছি। তো এটা কী হয়, এটা স্টার্ট হয় কিসে, যে একটা প্রডিউসার দিয়ে, যেটা প্ল্যান্ট প্রডিউসার হিসেবে কাজ করে ফুড চেনের ক্ষেত্রে বা ফুড ওয়েবের ক্ষেত্রে। ফুড ওয়েব বা ফুড চেন যেটাই হোক না কেন, সেটা কিন্তু শুরু হয় কী দিয়ে, একটা প্রডিউসার দিয়ে, প্রডিউসার থেকে সৃষ্টি হয়, যেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে কিছু অ্যানিম্যালস। তারপর সেই সমস্ত অ্যানিম্যালকে আবার অন্য অ্যানিম্যালস খাদ্য হিসেবে গ্রহণ করে। তো এইভাবে চলতে থাকে, যে প্রডিউসার যেটা আছে উদ্ভিদ যারা খাদ্য তৈরি করছে, তাদেরকে ফার্স্ট ট্রপিক লেভেলে যে সমস্ত জীব আছে তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে। ফার্স্ট ট্রপিক লেভেলে যে সমস্ত জীব আছে তাদেরকে সেকেন্ড ট্রপিক লেভেলে জীব খাদ্য হিসেবে গ্রহণ করছে। এভাবে চলতে থাকবে, এবং এভাবে যে চেন যদি সরলতম হয় তাহলে সেটা ফুড চেন, আর যদি অনেকগুলো চেন বিশৃঙ্খল আকারে জালের মতো ধারণ করে তো সেটা হলো ফুড ওয়েভ। তো এটা ডিটেলসে পড়বো নিচে। দ্য চেন অর ওয়েভ ইজ ফর্মড বিকজ অফ দিস ইন্টারডিপেন্ডেন্সি। যে ফুড চেন বা ফুড ওয়েভ সেটা হয়ে থাকে এই যে একে অপরের ওপর নির্ভরশীলতা, এর উপর ভিত্তি করে হয়ে থাকে। যে উদ্ভিদকে খাচ্ছে ফার্স্ট ট্রপিক লেভেলের জীব, ফার্স্ট ট্রপিক লেভেলকে খাচ্ছে সেকেন্ড ট্রপিক লেভেলের জীব, এই যে একে অপরের নির্ভরশীলতা, সেটার জন্য এটা হয়ে থাকে। নো এনার্জি দ্যাট ইজ ট্র্যাপড ইনটু অ্যান অর্গানিজম রিমেন ইন ইট ফর এভার। কোনো জীবের মধ্যে যে এনার্জিটা যায় সেটা কিন্তু সারা জীবন, তার মৃত্যু পর্যন্ত সেটা বাকি থাকে না।
সেই জীবটার মধ্যে এনার্জিটা আছে, তখন সেই জীবটাকে যখন অন্য কোনো জীব খাবার হিসেবে গ্রহণ করবে, তখন সেই জীবের এনার্জিটা যে খাবার হিসেবে গ্রহণ করলো তার দেহে চলে যাবে। দ্য এনার্জি ট্র্যাপড বাই দ্য প্রডিউসার হেন্স ইজ এদার পাসড টু এ কনজিউমার অর দ্য অর্গানিজম ডাইজ। তো যে এনার্জিটা প্রডিউসার ট্র্যাপ করেছে সূর্য থেকে, তো সেই এনার্জিটা হয় কনজিউমারের দিকে যাবে, যারা প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের দিকে যাবে, অথবা অন্য অন্য অর্গানিজমের দিকে, অথবা সেই যে জীবটা আছে বা উদ্ভিদটা আছে সেটা মারা যাবে, তখন ডিকম্পোজার তাদেরকে সেই এনার্জিটাকে কাজে লাগাবে। ডেথ অফ অর্গানিজম ইজ দ্য বিগিনিং অফ দ্য ডেট্রিটাস ফুড চেন বা ওয়েব। ফুড চেন বা ওয়েব আবার অনেক রকমের আছে, তার মধ্যে একটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন বা ওয়েব। সো সেই ডেট্রিটাস ফুড চেন বা ওয়েবের শুরুটা হয় কোথায় থেকে? ডেথ অফ অ্যান অর্গানিজম, কোনো একটা জীব মারা গেলে। কারণ ডেট্রিভোর্স যারা আছে তারা মৃত জীবজন্তুর ওপর কাজ করে, তাই মৃত জীবজন্তু থেকেই তাদের যে ফুড চেন সেটা স্টার্ট হয়। আর নর্মাল যে ফুড চেন আছে সেটা স্টার্ট হয় প্রডিউসার দিয়ে, আর ডেট্রিটাস ফুড চেন স্টার্ট হয় ডেথ অফ অর্গানিজম দিয়ে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অল অ্যানিম্যালস ডিপেন্ড অন প্ল্যান্টস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর দেয়ার ফুড নিডস। সমস্ত প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। দে আর হেন্স কল্ড কনজিউমার্স অ্যান্ড অলসো হেটেরোট্রপস, তাই তাদেরকে কনজিউমার্স বলা হয় এবং হেটেরোট্রপসও বলা হয়। কনজিউমার্স কেন? যে প্রডিউসারকে তারা কনজিউম করছে তার জন্য কনজিউমার্স। আর হেটেরোট্রপস কারণ তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই হেটেরোট্রপস। ইফ দে ফিড অন দ্য প্রডিউসার দ্য প্ল্যান্টস দে আর কল্ড প্রাইমারি কনজিউমার। যে যে সমস্ত জীবেরা শুধু তারা যদি উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন তাদেরকে বলা হবে প্রাইমারি কনজিউমার। অ্যান্ড ইফ দ্য অ্যানিম্যাল ইট আদার অ্যানিম্যাল হুইচ ইন টার্ন ইট দ্য প্ল্যান্ট অর দ্য প্রডিউস দে আর কল্ড সেকেন্ডারি কনজিউমার। এবার সেকেন্ডারি কনজিউমার কারা? যে যারা প্রাইমারি কনজিউমারকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে বলা হবে সেকেন্ডারি কনজিউমার। তো এখানে একটা নিচে গ্রাফ আছে, তার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। লাইকওয়াইজ ইউ কুড হ্যাভ টার্সারি কনজিউমার টু। এরকমভাবে টার্সারি কনজিউমারও থাকতে পারে যারা সেকেন্ডারি কনজিউমারকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। অবভিয়াসলি দ্য প্রাইমারি কনজিউমার উইল বি হার্বিভোরস। যারা প্রাইমারি কনজিউমার তারা যেহেতু উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাই তারা অবশ্যই হার্বিভোরস হবে। হার্বিভোরস মানে সে সমস্ত জীব যারা উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যারা প্রাইমারি কনজিউমার তারা উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাই এরা অবশ্যই কি হার্বিভোরস। সাম কমন হার্বিভোরস হচ্ছে ইনসেক্ট, বার্ডস, ম্যামালস ইন টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম অ্যান্ড মোলাস্কা ইন দ্য অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো কিছু কমন হার্বিভোরস বা প্রাইমারি কনজিউমারের এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন যদি টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম হয় তাহলে সেটা হচ্ছে ইনসেক্ট বা কীটপতঙ্গ, বার্ডস পাখি, ম্যামালস স্তন্যপায়ী, এরা হলো টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের হার্বিভোরস। আর যদি অ্যাকোয়াটিক ইকোসিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে মোলাস্কা যেটা আছে সেটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে হার্বিভোরস বা প্রাইমারি কনজিউমার, আর টেরিস্ট্রিয়াল হলে ইনসেক্ট, বার্ড, ম্যামালস। দ্য কনজিউমার্স দ্যাট ফিড অন দিজ হার্বিভোরস আর কার্নিভোরস। আর যে সমস্ত কনজিউমার এই হার্বিভোরসদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, এই যে পাখি দেখলাম, তারপরে পতঙ্গ দেখলাম, ম্যামালস দেখলাম, মোলাস্কা দেখলাম, এই হার্বিভোরসদেরকে বা এই প্রাইমারি কনজিউমারকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, তাদেরকে বলা হবে কার্নিভোরস, or more correctly primary carnivores, দো সেকেন্ডারি কনজিউমার বা প্রাইমারি কার্নিভোর বলা হবে। কার্নিভোর মানে যারা মাংসাশী হয় তাদেরকে কার্নিভোর বলে। তো যারা সেকেন্ডারি কনজিউমার তারাই কিন্তু প্রাইমারি কার্নিভোর। সেকেন্ডারি কনজিউমার, প্রাইমারি কার্নিভোর একই জীব পড়ছে। টার্সারি কনজিউমার, সেকেন্ডারি কার্নিভোর। তো হালকা ঠান্ডা মাথাতে বুঝলে খুবই ইজি জিনিসটা, আর তাড়াহুড়ো করলেই সেটা কনফিউশন চলে আসবে। দোজ অ্যানিম্যাল দ্যাট ডিপেন্ড অন দ্য প্রাইমারি কার্নিভোর ফর ফুড আর লেভেলড অ্যাজ সেকেন্ডারি কার্নিভোর। আর যে সমস্ত কার্নিভোর আবার প্রাইমারি কার্নিভোরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো সেকেন্ডারি কার্নিভোর বা টার্সারি কনজিউমার। এ সিম্পল গ্রেজিং ফুড চেন ইজ ডেপিক্টেড বিলো। গ্রেজিং ফুড চেন মানে টেরিস্ট্রিয়ালে যে কমন ফুড চেন দেখা যায় সেটা হলো গ্রেজিং ফুড চেন, জিএফসি। তো সেটা এখানে নিচে দেওয়া আছে। যে গ্রাস যেটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ, তারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এরা হলো প্রডিউসার বা অটোট্রপিক। ছাগল যেটা ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো প্রাইমারি কনজিউমার।
ছাগলকে মানুষ কি করে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এরা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার বা এক্ষেত্রে প্রাইমারি কার্নিভোর। এবার আসছে ডেট্রিটাস ফুড চেইন। গ্রেজিং ফুড চেইন তো ঘাস দিয়ে দেখা আছে, সিম্পল। এবার হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন, ডিএফসি। ডিএফসি বিগেন্স উইথ ডেড অর্গানিক ম্যাটার। এটা আমরা আগেই পড়েছি যে মৃত জীবজন্তু থেকে ডিএফসি স্টার্ট হয়। ইট ইজ মেড আপ অফ ডিকম্পোজার্স হুইচ আর হেটেরোট্রপিক অর্গানিজম, মেইনলি ফাঞ্জাই অ্যান্ড ব্যাকটেরিয়া। এটা কারা কারা নিয়ে গঠিত? এটা ডিকম্পোজার্স নিয়ে গঠিত। যারা ডিকম্পোজিশন করে, বিয়োজন করে, তাদেরকে বিয়োজক বলা হয় বা ডিকম্পোজার্স বলা হয়। তো সেই সমস্ত ডিকম্পোজার্স নিয়ে গঠিত। এবং এগুলো কি হেটেরোট্রপিক অর্গানিজম, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। মৃত পচা জীবজন্তু আছে, তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সেখান থেকে মিনারেলসগুলোকে বের করে, পাচিত করে, বিয়োজিত করে, তাই এরা হলো হেটেরোট্রপিক অর্গানিজম। এদের মধ্যে কারা কারা পড়ছে? ফাঞ্জাই এবং ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ব্যাকটেরিয়া এদের মধ্যে পড়ছে। They meet their energy and nutrient requirements by degrading dead organic matter or detritus. তারা তাদের শক্তি এবং নিউট্রিয়েন্টস বা নিউট্রিয়েন্টস যেটা আছে তাদের যে চাহিদা সেটা পূরণ করে কার মাধ্যমে? ডিগ্রেডিং ডেড অর্গানিক ম্যাটার বা ডেট্রিটাস। ডেট্রিটাস বা মৃত যে জীবজন্তু আছে তাদেরকে ভাঙ্গার মাধ্যমে, তাদেরকে বিয়োজিত করার মাধ্যমে। তো আমরা আগে দেখেছি সেটা ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, তারপরে হিউমিফিকেশন, মিনারেলাইজেশন কী প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। তো সেইভাবে তারা সেখান থেকে তাদের শক্তি এবং নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে। দিজ আর অলসো নোন অ্যাজ স্যাপ্রোট্রপস বা টু ডিকম্পোজ। এদেরকে স্যাপ্রোট্রপস বা স্যাপ্রোফাইটও বলা হয়। স্যাপ্রোফাইট কারা? যারা মৃত জীবজন্তুদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তাদের থেকে তাদের এনার্জি ও শক্তির চাহিদা, এনার্জি ও নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে মৃত পচা গলিত জীবজন্তুকে বিয়োজন করার মাধ্যমে, তাদেরকে স্যাপ্রোফাইটস বলা হয়। তো এর জন্য এদেরকে স্যাপ্রোফাইটসও বলা হয়। ফাঞ্জাই, ব্যাকটেরিয়া এদের মধ্যে পড়ছে। স্যাপ্রোট্রপস হচ্ছে মানে যারা ডিকম্পোজ করে। Decomposers secrete digestive enzymes that break down dead and waste material into simple inorganic material which are subsequently absorbed by them. তো ডিকম্পোজার্স কী করে? এক ধরনের উৎসেচক ক্ষরণ করে, ডাইজেস্টিভ এনজাইম ক্ষরণ করে। আমরা যেমন খাদ্যকে পাচিত করার জন্য মিউকাস, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করি, ঠিক একই রকমভাবে ডিকম্পোজার্সগুলো মৃত পচাগলিত যে অংশ আছে তাদেরকে বিয়োজিত করার জন্য এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম ক্ষরণ করে। এবং সে সমস্ত মৃত পচাগলিত যে জৈব যৌগ আছে সেগুলো সরলতম অজৈব যৌগে পরিণত হয়ে যায় এবং এমন হয়ে যায় যেটাকে সহজেই এই ফাঞ্জাই, ব্যাকটেরিয়া এরা সহজেই শোষণ করতে পারে এবং নিজেদের দেহে শক্তির চাহিদা পূরণ করতে পারে। তো ডিকম্পোজার সিক্রেট করে কি? ক্ষরণ করে ডাইজেস্টিভ এনজাইম, যেটা ব্রেকডাউন ডেড অ্যান্ড ওয়াস্ট ম্যাটেরিয়াল, যেটা মৃত এবং যে ওয়াস্ট বা যেগুলো কোনো কাজে লাগে না তাদেরকে ভাঙে এবং তাদেরকে সিম্পল ইনঅর্গানিক ম্যাটেরিয়ালে কনভার্ট করে, হুইচ আর সাবসিকুয়েন্টলি অ্যাবজর্ব বাই দেম, যেটাকে তারা সহজেই শোষণ করতে পারে। তার মানে শোষণযোগ্য সরলতম অজৈব যৌগে পরিণত করে, যেটা আমরাও করে থাকি ক্ষুদ্রান্তে। যাতে ক্ষুদ্রান্তের আমরা খাবার খাচ্ছি ভাত, কিন্তু তারা সেটা শোষণযোগ্য না, তো সেটা পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মুখ বিবরে পাচনের মাধ্যমে সেটা শোষণতম সরলতম যৌগে পরিণত হচ্ছে, যেটা আমাদের ভিলাই, ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থিত ভিলাই সহজে শোষণ করছে। তো সেরকম এরাও করে থাকে। In aquatic ecosystem, GFC, grazing food chain, is the major conduit for energy flow. As against this, in a terrestrial ecosystem, a much larger fraction of energy flow through the detritus food chain than through the GFC. তো এখানে বলা হয়েছে যে জলীয় যে ইকোসিস্টেম আছে, অ্যাকোয়াটিক যে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র আছে, সেখানে বেশিরভাগ যে শক্তির ফ্লোটা সেটা কিন্তু গ্রেজিং ফুড চেনের মাধ্যমে হয়ে থাকে। আর অপরদিকে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে যে স্থলভূমির যে বাস্তুতন্ত্র আছে, সেখানে বেশিরভাগ শক্তির ফ্লোটা, শক্তির যে পরিবহনটা সেটা হয়ে থাকে ডেট্রিটাস ফুড চেনের মাধ্যমে। এটাই বলা আছে।
যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম তাহলে কি, যে জিএফসিটা হচ্ছে মেজর কন্টেন্ট ফর এনার্জি ফ্লো, শক্তির যে ফ্লোটা সেটা জিএফসির মাধ্যমে বেশি হয়ে থাকে। আর অন্যদিকে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে মাচ লার্জার ফ্র্যাকশন অফ এনার্জি ফ্লো থ্রু ডেট্রিটাস ফুড চেন দেন জিএফসি তুলনায় ডেট্রিটাস ফুড চেনের মাধ্যমে বেশি এনার্জি ফ্লো হয় টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে। তো এটা ইনফরমেটিভ মনে রাখতে হবে। ডেট্রিটাস ফুড চেন মে বি কানেক্টেড উইথ দ্য গ্রেজিং ফুড চেন অ্যাট সাম লেভেল, কিছু কিছু পর্যায়ে লেভেলে কি, যে ডিএফসি আর জিএফসি একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে যায়, মানে কানেকটিভ, একে অপরের সঙ্গে কানেকশন প্রদান করে। যেহেতু এটা একটা ওয়েবের মাধ্যমে, যখন ফুড ওয়েব পড়া হবে তো তখন দেখা যাবে যে ডেট্রিটাস ফুড চেন, টেরেস্ট্রিয়াল ফুড চেন একে অপরের সঙ্গে সম্পর্কিত, কানেক্টেড। সাম অফ দ্য অর্গানিজম অফ ডেট্রিটাস ফুড চেন আর প্রে টু দ্য জিএফসি অ্যানিমালস, যে জিএফসির কিছু কিছু অর্গানিজম জিএফসি খাবার হিসেবে গ্রহণ করে। যেমন দেখতেই পাওয়া যায় যে যে অনেক আর্থম যেটা একটা জিএফসির মধ্যে পড়ছে। তো জিএফসির মধ্যে যে ইনসেক্ট আছে, কীটপতঙ্গ আছে কিংবা পাখি আছে, তারা কি সেই আর্থমটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাহলে খাবার হিসেবে গ্রহণ করছে। অ্যান্ড ইন আ ন্যাচারাল ইকোসিস্টেম সাম অ্যানিমালস লাইক ককরোচ, ক্রো, ইটিসি আর ওমনিভোরস। তো এটা দেখা গেলো যে ডেটেরাস ফুড চেনের কিছু কিছু অর্গানিজম গ্রেজিং ফুড চেনের অ্যানিমালরা খাদ্য হিসেবে গ্রহণ করে, তার এক্সাম্পলও দিয়ে দিলাম। যে ডেটেরাস ফুড চেনের মধ্যে পড়ছে কি, আর্থম বা কেঁচো, সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কারা, কীটপতঙ্গ, পাখি, ম্যামালস, যেটা গ্রেজিং ফুড চেনের মধ্যে পড়ছে, তারা এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। অ্যান্ড ইন এ ন্যাচারাল এবং ইকোসিস্টেম বা এই যে প্রাকৃতিক পরিবেশে কিছু কিছু আছে যারা ওমনিভোর্স মানে কি, যারা সমস্ত লেভেলেই খাদ্য হিসেবে খাবার খায়, সবাইকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। যেমন ককরোচ, ক্রো, এমনকি মানুষ, এরা হচ্ছে ওমনিভোর্স। ককরোচ, ক্রো, তারপর ম্যান, এটা প্রত্যেকে হচ্ছে ওমনিভোর্স মানে প্রত্যেক লেভেলের জীবজন্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। এরা প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, উদ্ভিদদের ফার্স্ট ট্রপিক লেভেলের কীটপতঙ্গকেও খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার মানুষ আছে, তারা সেকেন্ড ট্রপিক লেভেলের যে জীবজন্তু আছে, গরু, তারপর ছাগল, এদেরকেও খাদ্য হিসেবে গ্রহণ করছে। তো এরা হচ্ছে ওমনিভোর্স। দিজ ন্যাচারাল ইন্টারকানেক্টেড অফ ফুড চেন মেক ইট এ ফুড ওয়েব। এবং এই যে একটা ফুড চেন আরেকটা ফুড চেনের সঙ্গে ইন্টারকানেক্টেড, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, তখনই তৈরি হয় ফুড ওয়েব। যে অনেকগুলো ফুড চেন যখন একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে কানেক্টেড হয়ে থাকে, তখন তৈরি করে এর একটা ফুড ওয়েব বা খাদ্য জাল। হাউ উড ইউ ক্লাসিফাই হিউম্যান বিংও হচ্ছে একটা অমনিভোরাস। Organisms occupy a place in the natural surrounding or in a community according to their feeding relationship with other organisms. তো প্রকৃতিতে যে কোনো অর্গানিজম একটা অবস্থান পায় তার খাদ্যের চাহিদার উপর ভিত্তি করে, যে সে কাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তার চারিপাশের কোন জীবকে সে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তার উপর ভিত্তি করে সে একটা জায়গা পায়, সে একটা প্লেস পায়, একটা অবস্থান পায়। Based on the source of their nutritional food, organism occupy a specific place in the food chain. তাদের খাদ্য এবং নিউট্রিশনের উৎসের উপর ভিত্তি করে অর্গানিজম আছে যেটা একটা নির্দিষ্ট ফুড চেনের একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে। সেটা ফার্স্ট ট্রপিক লেভেল হতে পারে, সেকেন্ড ট্রপিক লেভেল হতে পারে, থার্ড ট্রপিক লেভেল হতে পারে, এবং এদেরকে বলা হয় ট্রপিক লেভেল। তো সেটাই আছে বলা, যে কোনো জীব কাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তার উপর ভিত্তি করে সে একটা অবস্থান পায়, সে একটা লেভেলে থাকে, সেটা হচ্ছে ট্রপিক লেভেল। যেমন যারা ফার্স্ট ট্রপিক লেভেলে থাকে তারা প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তার জন্য এরা ফার্স্ট ট্রপিক লেভেলে আছে। যেমন ছাগল, গরু, এরা ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাই এরা ফার্স্ট ট্রপিক লেভেল। অন্যদিকে যে সিংহ আছে, তারপরে বাঘ আছে, এরা গরু ছাগলকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এরা সেকেন্ড ট্রপিক লেভেলে অবস্থান পাচ্ছে। এইভাবে তারা কাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে তার উপর ভিত্তি করে তারা একটা নির্দিষ্ট লেভেলে স্থান পায়, আর সেটাই হচ্ছে তাদের ট্রপিক লেভেল। প্রডিউসার বিলং টু দ্য ফার্স্ট ট্রপিক লেভেল, হার্বিভোর্স টু দ্য সেকেন্ড অ্যান্ড কার্নিভোর্স টু দ্য থার্ড। তো যেটা বললাম সেটাই, যে যারা খাদ্য তৈরি করে তারা ফার্স্ট ট্রপিক লেভেলে থাকে। হার্বিভোর্স বা প্রাইমারি কনজিউমার, যারা প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা সেকেন্ড ট্রপিক লেভেলে থাকে। কার্নিভোর্স বা সেকেন্ডারি কনজিউমার্স, তারা থার্ড ট্রপিক লেভেলে থাকে। তো যেটা বললাম সেটাই আছে, অনেকবারই বলা হয়েছে, এখানে একটা ছবিও আছে। যে প্রাইমারি প্রডিউসার,
যারা খাদ্য তৈরি করছে তারা হচ্ছে কি ফার্স্ট ট্রপিক লেভেল। কী কী পড়ছে? প্ল্যান্ট, এদের মধ্যে পড়ছে প্ল্যান্ট। এক্সাম্পল ফাইটোপ্ল্যাঙ্কটন, গ্রাস, ট্রিজ, এগুলো হচ্ছে এক্সাম্পল। প্রাইমারি কনজিউমার, যারা প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেকেন্ড ট্রপিক লেভেলে পড়ছে। কারা কারা পড়ছে এদের মধ্যে? হার্বিভোর বা ছোটো ছোটো ঝোপ টাইপের গাছ। এক্সাম্পল জুপ্ল্যাঙ্কটন, গ্রাস হপার, কাউ। গ্রাস হপার মানে এক প্রকারের কীট পতঙ্গ, আর কাউ গরু, এরা হচ্ছে কনজিউমার বা প্রাইমারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার কোন লেভেলে পড়ছে? থার্ড ট্রপিক লেভেল। কারা আছে? কার্নিভোর। এক্সাম্পল বার্ড, ফিশ, ওলফ ইত্যাদি। টার্সারি কনজিউমার কারা পড়ছে? ফোর্থ ট্রপিক লেভেল। এক্সাম্পল টপ কার্নিভোর। এক্সাম্পল ম্যান, লায়ন, এরা হচ্ছে টার্সারি কনজিউমার। তো এভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, প্রত্যেক কনজিউমার, তারপরে কার্নিভোর, হার্বিভোর, তাদের এক্সাম্পল সব দেওয়া আছে, তোমরা এটাকে মুখস্থ করে নেবে। The important point to note is that the amount of energy decreases at successive tropic level. যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নোট করার বিষয়, যে প্রত্যেক ট্রপিক লেভেলে এনার্জি কিন্তু ডিক্রিজ করে। কারণ প্রডিউসারের মধ্যে যতটা এনার্জি সঞ্চিত থাকে, ফার্স্ট ট্রপিক লেভেলের প্রাণীরা যখন তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, একটা গাছের মধ্যে যতটা, একটা উদ্ভিদের মধ্যে যতটা শক্তি সঞ্চয় থাকে, একটা গরু যখন তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন অনেকটা শক্তি কী হয়, যে হিট হিসাবে রিলিজড হয়ে যায়। তাহলে তারপরে কি প্রত্যেক ট্রপিক লেভেলে খাদ্যটা, শক্তিটা কম, ফলে কি গরু কিন্তু সমস্ত শক্তি পায় না। আবার গরুকে যখন একটা বাঘ খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন কিন্তু বাঘটা কিন্তু সমস্ত শক্তি পায় না, কিছুটা হ্রাস হয়ে যায় হিট হিসাবে বা অন্যান্য এনার্জি হিসাবে। তাহলে প্রত্যেক ট্রপিক লেভেলে এনার্জি লস হয়, তাই এনার্জি কমতে থাকে। When any organism dies, it is converted to detritus or dead biomass that serves as an energy source for decomposers. যখন কোনো অর্গানিজম মারা যায়, সে প্রডিউসার হতে পারে ফার্স্ট ট্রপিক লেভেল, সেকেন্ড ট্রপিক লেভেল, থার্ড ট্রপিক লেভেলের জীব। তো মারা গেলে সেখানে যে মৃত জীবজন্তু, তখন সেখান থেকে যে শক্তিটা থাকে, সেই শক্তিটা ডিকম্পোজার্স যারা আছে তাদের চাহিদা পূরণ করে। Organism at each tropic level depends on those at the lower tropic level for their energy demands. প্রত্যেকটা জীব যে ট্রপিক লেভেলে থাকে, তার নিম্নবর্তী ট্রপিক লেভেলের ওপর তার শক্তির চাহিদার জন্য নির্ভরশীল। যেমন ফার্স্ট ট্রপিক লেভেলের জীব প্রডিউসারের উপর নির্ভরশীল শক্তির জন্য, সেকেন্ড ট্রপিক লেভেলের জীব ফার্স্ট ট্রপিক লেভেলের জীবের উপর নির্ভরশীল শক্তির জন্য। যেমন যেমন ছাগল উদ্ভিদের উপর নির্ভরশীল, তারপর বাঘ ছাগলের উপর নির্ভরশীল শক্তির জন্য। Each tropic level has a certain mass of living material at a particular time called as standing crop. স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে একটা সংজ্ঞা, যে প্রত্যেক ট্রপিক লেভেলে যতটা মাস থাকে, যতটা ভরের জীব থাকে, সেটাই হচ্ছে তার স্ট্যান্ডিং ক্রপ। যে প্রডিউসার একটা লেভেল, তো সেখানে হয়তো একটা এক্সাম্পল হিসাবে যে 10 বিলিয়ন টন মাস আছে, তো এটা 10 বিলিয়ন টন হচ্ছে প্রডিউসারের স্ট্যান্ডিং ক্রপ। বা ফার্স্ট ট্রপিক লেভেল আছে, ফার্স্ট ট্রপিক লেভেলে যে জীব আছে সেটা হয়তো 5 বিলিয়ন টন তার মাস, তাহলে 5 বিলিয়ন টন হচ্ছে ফার্স্ট ট্রপিক লেভেলের স্ট্যান্ডিং ক্রপ। তো স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে কতটা জীব আছে তার মাস, যেটা যে কোনো ট্রপিক লেভেলে, সেটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। দ্য স্ট্যান্ডিং ক্রপ ইজ মেজার্ড অ্যাজ দ্য মাস অফ লিভিং অর্গানিজম, বায়োমাস অর দ্য নাম্বার ইন এ ইউনিট এরিয়া। তো এই যে স্ট্যান্ডিং ক্রপ, এটা মাপা হয় কার উপর ভিত্তি করে, এর এককটা কি? তো এটা হতে পারে মাস অফ লিভিং অর্গানিজম বা বায়োমাস, যে জীবের ভরের উপর ভিত্তি করে, যেটা এখানে দিলাম যে 10 বিলিয়ন টন, 5 বিলিয়ন টন, অর দ্য নাম্বার ইন এ ইউনিট এরিয়া, অথবা সংখ্যার উপর ভিত্তি করে, যে হয়তো প্রডিউসার আছে 1 কোটি, সেকেন্ড প্রাইমারি ফার্স্ট ট্রপিক লেভেলে প্রডিউসার আছে 1 কোটি, তারপর সেকেন্ড ট্রপিক লেভেলে যে প্রাইমারি কনজিউমার সে আছে 50 লক্ষ। তো এইভাবে যে সংখ্যার উপর ভিত্তি করে হতে পারে। তো একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকাতে কতটা সংখ্যাতে বা কতটা মাসে কোনো জৈব জীব আছে, সেটা হচ্ছে তার স্ট্যান্ডিং ক্রপ। দ্য বায়োমাস অফ এ স্পেসিস ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ফ্রেশ অর ড্রাই ওয়েট। যে কোনো প্রজাতির বায়োমাসটাকে, সেটাকে নির্ণয় করা হয় দুটো, একটা হচ্ছে ফ্রেশ ওয়েট, একটা হচ্ছে ড্রাই ওয়েট।
ফ্রেশ ওয়েট মানে যেটা দেখতে পাচ্ছি, আর ড্রাই ওয়েট মানে কি, সেটাকে শুষ্ক করলে সেখান থেকে যত জলীয় বাষ্প আছে সেগুলোকে ত্যাগ করে দিলে যেটা পড়ে থাকে সেটা হলো ড্রাই ওয়েট। মেজারমেন্ট অফ বায়োমাস ইন টার্মস অফ ড্রাই ওয়েট ইজ মোর অ্যাকুরেট। তো ড্রাই ওয়েট বা শুষ্ক ওজনের ওপরে যে মেজারমেন্টটা সেটা বেশি যথার্থ। তো আমরা এখানে দেখেছিলাম জিপিপি এনপিপি নির্ণয় করার সময় ড্রাই ওয়েটটাকে নেওয়া হয়েছিল কারণ এটা বেশি যথার্থ। The number of trophic level in the grazing food chain is restricted as the transfer of energy follows 10% law. যে গ্রেজিং ফুড চেন যেটা আছে তার যে কতটা ট্রপিক লেভেল হবে সেটা কিন্তু নির্দিষ্ট। এমন না যে 10টা 20টা কোনোদিন শেষই হবে না ট্রপিক লেভেল, তা না। একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত ট্রপিক লেভেল থাকবে, 3টে 4টে, তারপরে শেষ হয়ে যাবে, আর ট্রপিক লেভেল হবে না। কারণ কি, এনার্জি হচ্ছে নির্দিষ্ট, কিন্তু এনার্জি তো তৈরি হচ্ছে না, প্রডিউসারে শুধু তৈরি করছে। এবং সেই এনার্জিটা যখন পরিবহন হচ্ছে তখন কি হয়, সেটা কমতে থাকে এবং এর জন্য কি একসময় এনার্জি খুব শেষ হয়ে যায়, আর থাকে না এনার্জি পরবর্তী টপিক লেভেলের জন্য। তাই টপিক লেভেলের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, এবং এটা একটা ল বা একটা সূত্র ফলো করে যেটা হচ্ছে 10% ল, লিন্ডেম্যানের 10% ল। তো 10% লটা কি, only 10% of the energy is transferred to each tropic level from the lower tropic level। যে এটা হচ্ছে ফার্স্ট টপিক লেভেল আছে, সেখান থেকে সেকেন্ড টপিক লেভেলে যে এনার্জি যাবে, তো ফার্স্ট টপিক লেভেলে যতটা এনার্জি থাকবে তার মাত্র 10% এনার্জি সেকেন্ড টপিক লেভেলে যাবে, আর 90% এনার্জি লস হয়ে যাবে, কোনো কাজে থাকবে না। হয়তো এখানে ধরা যাক 1000 কিলো ক্যালোরি, 1000 কেজি জুল এনার্জি আছে, যখন এই এনার্জিটা সেকেন্ড টপিক লেভেলে যাবে তখন তার 10% অর্থাৎ 100 কেজি জুল এনার্জি থাকবে। যখন এটা আবার থার্ড টপিক লেভেলে যাবে তখন 10 কেজি জুল, ফোর্থ টপিক লেভেলে যাবে তখন 1 কেজি জুল। এভাবে এনার্জিটা কি 10% যাবে পরবর্তী টপিক লেভেলে, আর 90%ই লস হবে। ইন নেচার ইট ইজ পসিবল টু হ্যাভ সো মেনি লেভেলস, প্রডিউসার, হার্বিভোর, প্রাইমারি কার্নিভোর, সেকেন্ডারি কার্নিভোর ইন দ্য গ্রেজিং ফুড চেন। তো একটা ফুড চেনের মধ্যে কতগুলো আছে, অনেকগুলো থাকতে পারে, কিন্তু লিমিটেড একটা, এমন না যে আনলিমিটেড, লিমিটেড। যেমন প্রডিউসার আছে, হার্বিভোর আছে সেকেন্ড টপিক লেভেলে, প্রাইমারি কার্নিভোর থার্ড টপিক লেভেলে, সেকেন্ডারি কার্নিভোর ফোর্থ টপিক লেভেলে। ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এনি সাচ লিমিটেশন ইন দ্য ডেটিটাস ফুড চেন? হ্যাঁ, অবশ্যই লিমিটেশন আছে। তো এনার্জি ফ্লো থ্রু ডিফারেন্ট টপিক লেভেল, যেখানে একটা কীভাবে এনার্জিটা ফ্লো করে সেটা দেওয়া আছে একটা গ্রাফের মাধ্যমে। যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সান, সূর্য, সে সূর্য থেকে এনার্জি আসছে, সেই সূর্য থেকে এনার্জিটা কিছুটা হিট হিসাবে রিলিজ হয়ে যাচ্ছে, প্যার যেটাকে দেখেছিলাম 50% কম। তার আবার 2 থেকে 10% ফার্স্ট টপিক লেভেল বা প্রডিউসার প্ল্যান্ট যেটা আছে সেটা খাদ্য তৈরির জন্য কাজে লাগাচ্ছে। ফার্স্ট টপিক লেভেলে যে সেকেন্ড টপিক লেভেল আছে বা প্রাইমারি কনজিউমার বা হার্বিভোর্স আছে, তার 10% কাজে লাগাচ্ছে, 90% হিট হিসাবে রিলিজ হয়ে গেল। আবার এই যে থার্ড টপিক লেভেল বা সেকেন্ডারি কনজিউমার আছে বা কার্নিভোর আছে, তারা সেকেন্ড টপিক লেভেলে 10% এনার্জি কাজ লাগাবে, 90% হিট হিসাবে বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ হয়ে যাবে। আবার ফোর্থ টপিক লেভেল বা কনজিউমার যেটা আছে বা টপ কার্নিভোর, যেমন এখানে ভাল নেচার দেওয়া আছে একটা বা শকুন, তো সেটা 10% এটা থেকে 10% এনার্জি নেবে, আর বাকিটা হিট হিসাবে রিলিজ হয়ে যাবে। এরপরে প্রডিউসার, ফার্স্ট টপিক লেভেল, সেকেন্ড টপিক লেভেল, থার্ড টপিক লেভেল, প্রত্যেকেই কী হবে, যদি মারা যায় তো সেটা ডেট্রিটাস ফুড চেনে যাবে, এবং যে ডেট্রিভোর্স আছে তারা সেটাকে পাচিত করে সেখানকার শক্তিটাকে নিজেদের কাজে লাগাবে, আর এখানেও অনেকটা হিট হিসাবে রিলিজ হয়ে যায়। আর ডেট্রিটাস বা ডেট্রিভোর্সগুলো যখন সেগুলোকে পাচিত করে শক্তি নির্ণয় করে, শক্তি বের করে কাজে লাগায়, তখনও কিছুটা হিট হিসাবে রিলিজ হয়। তো প্রত্যেক লেভেলে, প্রত্যেক ট্রান্সফরমেশনে কিছু না কিছু এনার্জি রিলিজ হচ্ছে, এবং সেটা 90% এনার্জি রিলিজ হচ্ছে বা ত্যাগ হয়ে যাচ্ছে, 10% কাজে লাগছে মাত্র। আর এইভাবে একটা অনেকগুলো ফুড চেন যদি একে অপরের সঙ্গে সম্পর্কিত হয় তো সেটা হচ্ছে ফুড ওয়েভ। তো এনার্জি ফ্লো ভিডিওটা এত দূরই ছিল। পরবর্তী ভিডিওতে ইকোলজিক্যাল পিরামিডস যেটা আছে, যে পিরামিড আকারে দেখানো হবে কিভাবে এনার্জি, নাম্বার, বায়োমাস এগুলো রুলকে ফলো করছে, তো সেটা নেক্সট ভিডিওতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। যদি কিছু বলতে চাও, যদি কোনো ফিডব্যাক দিতে চাও তো সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।